আবার তোমরা গল্প করছো? তোমাদেরকে কতবার বলেছি না পড়তে এসে কোনো গল্প করবে না? পড়ো পড়ো, মন দিয়ে পড়ো, সবাই পড়ো। হয়েছে? তুতান দেখি তোমার খাতাটা নিয়ে আসো তো। এই তোমার বইটা নাও। হাতে আবার কি হলো? দুষ্টামি, পড়াশোনা বাদ দিয়ে। ঠিক আছে, ভালো করে ডাক্তার দেখাবে। ভালো লেখা হয়েছে। বাড়ি থেকে লিখে নিয়ে এসেছো না এখানে লিখলে? খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, দেখো এইখানটা তুমি যেমন লিখেছো আমি কিন্তু একটু এইটাকে একটু বদলে দিচ্ছি, এইভাবে লিখবে। ভালো দেখাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, এই না গিয়ে বসো। ঠিক আছে স্যার। আমার স্যার, আমি তোমাদেরকে কতবার বলেছি আমাকে তোমরা স্যার বলবে না, আমাকে দাদা বলবে। আমি তোমাদের শুধু সিরাজদা হতে চাই, কেমন? এই না, সবাই পড়ো, বসে থাকবে না। দাদা আমার অঙ্কটা একটু দেখে নিন তো। আচ্ছা দেখ, এখানে বসে বসে করলি না গল্প করে বাড়ি থেকে করে নিয়ে আসছিস? এখানে আমার তো মনে হচ্ছে বাড়ি থেকে করে নিয়ে আসছিস। এখানে করেছিস তো, শিখে গিয়েছিস তো, বাহ খুব সুন্দর হয়েছে। এই তো পেরে গেছিস তো। আর বলছিলাম কি, মায়ের জ্বরটা কমেছে? মা কেমন আছে? কমেছে কিন্তু খুব দুর্বল, কোনো কাজ করতে পারে না, সব ভাইরাস জ্বর তো এরকম হয়। 2-4 দিন মাকে বিশ্রাম নিতে বলবে, দেখবে ঠিক সেরে যাবে। আর শোন, এই খাতাটা রাখ। আমি আসার পথে মায়ের জন্য একটা টনিক নিয়ে এসেছি। এটা মাকে দুবেলা 2 চামচ খেতে বলবি, কেমন? আর আগের দিন যে ওষুধগুলো দিয়েছিলাম সেইগুলো যেন ঠিকঠাক যেমন খাচ্ছে সেই টাইম অনুযায়ী খাই। ঠিক আছে, বস বস, পড় পড় পড়, বসে থাকিস না। তোর আবার কি হলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বস বস বস, পড় পড়, বাকি আছে পড় রে, শুধু বসে থাকবে। আচ্ছা ঠিক আছে, যতটা পাঠিয়েছে সেটাই দে। আরে ঠিক আছে ঠিক আছে, আমি কি কখনো বলেছি তোদের কি পয়সার কথা? তোরা যখন যেমন পারবি তেমন পয়সা দিবি। আর শোন, এই তোদের যে পয়সা দেয় এগুলো তো আমি আর পেটে খেয়ে নেই না। এই পয়সাগুলো নিয়ে এই তোদের মাঝে, এই দিন দুঃখী গ্রামের মানুষের মাঝে আমি খরচ করি। এটাই তো আমার পুণ্যের কাজ, এটাই তো আমার সময় সেবা, বুঝলি? আর শোন, সুরেশ একটু উঠে আয়, আর তুই গিয়ে বস। হ্যাঁ দাদা। হ্যাঁ শোন, যাওয়ার সময় আমি টাকাটা দিচ্ছি, মায়ের জন্য কিছু ফল কিনে নিয়ে যাবি, কেমন? এই নে রাখ, মনে করে নিয়ে যাবি কিন্তু। আচ্ছা মন দিয়ে পড় পড় পড়, দাঁড়া। ওরে বাবরে, তোদের সঙ্গে একটু গল্প করতে করতে অনেকটা সময় তো চলে গিয়েছে। এই সবাই বই গুছা বই গুছা। আর তোরা তো স্কুলে যাবি নাকি? আয় আয় আয়। আর আমাকেও কলেজ যেতে হবে, আমারও কলেজে দেরি হয়ে যাচ্ছে। আয় সোনা উঠে আয়, হ্যাঁ আয় আয়, চো আমি তোদেরকে নিয়ে বেরিয়ে যাই। আমি তোরা আবার গন্ডগোল করবি। আয় চ চ চ, আমারও অনেকটা দেরি হয়ে গেল, কলেজ যেতে হবে। আয় আয় আয়, চলো 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 চলো। গত বছরের হিসাবের খাতাটা দেন তো। পঞ্চাপুরকাই বকেয়া 2407 টাকা। ঝোড়ো ফদিকার বকেয়া 1302 টাকা। বেচু মন্ডল বকেয়া, ওহ লাইন মশাই এত টাকা বাকি পড়ে আছে, একটু খোঁজ লাগান, বারবার তাগিদ দিয়ে টাকাগুলো আদায় করুন।
তাহলে ওই ছোট লোকরা আমার সব টাকা মেরে দেবে, আমার কারবার তো লাটে উঠবে। রাধে 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 রাধে। আর টাকা দিবেনি যাবে কোথায়? আর তো টিকি বাঁধা আছে এই আমার কাছে। না টাকা দিলে ওই টাকা বাচ্চা পেয়ে ফেলে যখন সুদে আসলে বেশি হয়ে যাবে তখন সারা টের পাবে। টাকা দে, নয় ওই জমির দলিলটা রাখ। নাহলে কিছু টাকা আরো নিয়ে মানে মানে কেটে পড়। রাধে রাধে। বাবা, তুমি খুব ব্যস্ত আছো? হ্যাঁ জয়ন্ত, আমি একটু খাবার দেখছি আর কি। আমি একটু বাইরে রয়েছি বাবা। তোমাকে মা একটা কি কাজে ভিতরে যেতে বললো। তুমি কোথাও যাবে জয়ন্ত? হ্যাঁ বাবা, আমি একটা দরকারি কাজে মেদিনীপুর যাচ্ছি। কেন? সারা সপ্তাহ তুমি অফিস নিয়ে থাকছো, তো এক আধ দিন যা ছুটি পাও বাড়িতে তো বিশ্রাম নিতে পারো। তা না করে সারাদিন টোটো করে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছ। আমারও তো বয়স হচ্ছে, আমি আর কতদিন, আমার ব্যবসাটাও তো একটু দেখতে পারো না, কি বলে মশাই? হ্যাঁ একেবারে ঠিক। বাবারই ব্যবসা, বাবারই ভুগেরই ব্যবসা, আর তোমার সরকারি চাকরি যাকে বলে একে দামে জমে ক্ষীর। রাধে 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 রাধে। না না নায়ক কাকা, তোমাদের ওই ব্যবসা ট্যাবসা আমার একটু ভালো লাগে না। তাছাড়া ওই লোক ঠকানো ব্যবসায় আমি কিছু বুঝি না আর বুঝতেও চাই না। ঠকানো? কি বলছো জয়ন্ত? আমি করছি লোক ঠকানো ব্যবসা? বাপের হোটেলে খাচ্ছ তো বুঝবে কি? বুঝবে বুঝবে, পরে বুঝবে। নিজের ঘাড়ে যখন বোঝা চাপবে তখন বুঝবে। বাবা, চাকরি করে তুমি কত টাকা রোজগার করো? আমার ব্যবসা দেখো, দেখবে 2 মাসে যা রোজগার করবে তুমি সারা বছরের বেতনের থেকেও বেশি হবে। একেবারে ঠিক বলেছেন কর্তা মশাই। মালে মাল, একদম মালামাল। না না, আমি মালামালা হতে চাই না, আর তোমার ব্যবসা প্রতি আমার কোনো রকম কোনো ইন্টারেস্টও নেই বাবা। এইসব ছেলেরা, আজকালের যে ছেলে ছোকরাকে, সে এক গোল। যেটা মাথায় ঢুকবে কার বাবার সাথী আছে টেনে বের করা, তাকে বলে এড়ে গোল। হ্যাঁ শোনো জয়ন্ত, তোমার মা বলেছিল এবার একটা বিয়ে করে সংসারী হও। তাছাড়া তোমার মায়েরও তো বয়স হচ্ছে, তারও একটু কাজে সুবিধে হয়। এইটাই তো বাবা বিয়ে করার সময়। বাড়িতে নতুন বউ আসবে, পায়ে নতুন করে মুখরিত করবে, আর নতুন বউয়ের মুখ দেখে তো শান্তি পাবে। রাধে রাধে রাধে। হ্যাঁ নাই মশাই, আপনার জানাশোনা কোনো ভালো বংশের ভালো মেয়ে আছে? আপনি একটু খোঁজ খবর লাগান তো। এই মানে হাজারটা আছে। আপনি যদি আসার অনুমতি দেন একেবারে সাধনা তোলায় আমার কি একটা নাতনি আছে। রাধে রাধে। না না বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। কেন বিয়ে করবে না কেন? না মানে আমি এখন বিয়ে করতে চাই না। ও, তাহলে তোমার মায়ের মুখে যেটা শুনেছি সেটাই ঠিক। তুমি নাকি ওই বাগদি পাড়ার কোন নার্সকে ভালোবাসো, তাকে তুমি পছন্দ করো? হ্যাঁ বাবা, মাকে আমি মিতার কথা সব বলেছি। খুব ভালো মেয়ে, সারাদিন হাসপাতালে ডিউটি করে, বাড়ি ফিরে এসে এই গ্রামের অসহায় মানুষের চিকিৎসা করে। নেই কোনো বিশ্রাম আর নেই কোনো বিলাসিতা। ওকে কি তুমি বিয়ে করতে চাও? না মানে মিতা যদি রাজি থাকে। ছি 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 ছি, কুমিল্লার বাড়ির ছেলে বিয়ে করবে ওই বাকি ছোট লোকের বাড়ির মেয়েকে? রাধে রাধে রাধে। হ্যাঁ, তা চাইলে তোমরা স্বর্গের অবসরে এনে দিতে পারো, সোনা দানায় বাড়ি এই ভরিয়ে দেবে। কিন্তু আমি তো তা চাই না। আমি এমন একজন কাউকে বিয়ে করবো যে হবে আমার মনের মতো। সে
রূপে নয় গুণে আমার মন জয় করবে এই পৃথিবীর মাটির ঘরে মাটির প্রতিমার মতো হয়ে কি হবে আমার মতো সহজ সাধারণ এই গ্রামের অসহায় মানুষের সেবা করবে আমার পাশে থেকে তাতে মিতা বা মিতার মতো কোনো মেয়ে। তা বাবা আমি এখন চলি, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে বাবা। নায়ক মশাই, এই যে সব হচ্ছে সময়ের দোষ, যুগের ধর্ম। তবে ওই বাগদি মেয়েকে আমি কিছুতেই বৌমা বলে মেনে নেব না। কোনো মোটেই মেনে নেওয়া যাবে না। হ্যাঁ, মেনে নেব একটা শর্তে, যদি মানতে পারি যদি ওর বাবা 5 লাখ টাকা দেয়। দিতে পারে ভালো, পুত্রবধূ বলে মেনে নেব, আর তা না হলে কোনো মতেই আমি মানব না। রাধে 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 5 লাখ টাকা। আর মনে হয় আমার নাতনিটার ক্ষতি হলো না। রাধে 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 রাধে। বাবার প্রস্তাবটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। না না, বাবার প্রস্তাব আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তাছাড়া এই মুহূর্তে আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত নেই। বাবাকে আমি যে কি করে বোঝাই। কি ব্যাপার জয়ন্ত, তোমাকে ভীষণ চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ সিরাজ ভাই, বাবা আজও আমার বিয়ের কথা বলছিল। আমি বলে দিয়েছি এখন আমি বিয়ে করবো না। আরে ভাই, বিয়ে করবে না কেন? এটাই তো বিয়ের বয়স। আর ভালো মেয়ে দেখে একটা বিয়ে করে দাও। আর তুমি বিয়ে করলে আমরা সবাই একটু পেট পুরে খেতে পাই। হ্যাঁ তা সিরাজ ভাই, বিয়ে আমি করব, তবে সে মেয়েকে হতে হবে আমার মতো সহজ সরল এবং যে রূপে নয় গুণে আমার মন জয় করবে। এই পৃথিবীর মাটির ঘরে মাটির পৃথিবীর এই মাটির প্রতিমার মতো হয়ে এই পৃথিবীর মাটির ঘরে আমার কাছে থাকবে। আচ্ছা বেশ ভাই, তোমার ওই মাটির ঘরের মাটির প্রতিমাকে পেয়েছো কোথাও? তোমার মাটির ঘরের মাটির প্রতিমাকে মিতা তাকে বলতে না সিরাজ ভাই, মিতাকে আমি এখনো কিছু সাহস করে বলতে পারি না। ফলে মিতাই হবে আমার সমাজ সেবার সাথী। কিন্তু বেশভূষায় কি মেনে নেবেন? তুমি তো জানো সিরাজ ভাই, ওনারা কোনোদিনই মেনে নেবেন না। ওনাদের চাই গাড়ি বাড়ি সম্পত্তি আরো কিছু। কিন্তু মাকে আমি সব কথা বলেছি। মা আমার সব সুখ দুঃখের সাথী, মা আমার অনুপ্রেরণা, মা আমার বন্ধু। আর সেই মাকে আমি কখনো দুঃখ দিতে পারবো না। না না জয়ন্ত, মাসিমাকে কোনোদিনও দুঃখ কষ্ট দিও না। মাসিমা সাক্ষাৎ দেবী। আমার যখন ভীষণ শরীর খারাপ করেছিল, হাসপাতালের বেডে শুয়ে ছটফট করছিলাম, আমার বাবার হাতে কোনো টাকা পয়সা ছিল না। তখন তোমার মায়ে আমাকে লুকিয়ে তার গায়ের গহনা বিক্রি করে আমাকে অর্থ সাহায্য করেছিলেন। পরে আমি জানতে পারি, তাই তো আমি বেঁচে আছি। থাকবে সিরাজ ভাই, আমার ওসব কথা কেন? না জয়ন্ত, আজকে আমাকে বলতে দাও। আমি যখন কলেজের ফিস দিতে পারিনি বলে আমার পরীক্ষা দেওয়া হচ্ছিল না, পড়াশোনা আমি শেষ করতে পারবো কি পারবো না ভাবছিলাম, তখনও মাসিমা খবর পেয়ে জানতে পারি এবং আমাকে অর্থ সাহায্য করেছিলেন। তাই তো আমি শেষ পর্যন্ত আমার পড়া শেষ করতে পেরেছিলাম, কমপ্লিট করতে পেরেছিলাম আমার কলেজ। সেই কথা আমি আজও ভুলিনি। এবং তিনি আমাকে বলেছিলেন, পড়াশোনা শেষ করে গ্রামের মানুষের মুখ উজ্জ্বল করবে, এই গ্রামের মানুষের আপদে বিপদে সম্পদে তাদের পাশে থাকবে। তাই তো আমি আজও গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের, কুচিকাচা ছেলে মেয়েদের পড়াশোনার চেষ্টা করি, গ্রামের মানুষের আপদে বিপদে ছুটে যাওয়ার চেষ্টা করি। শুধু কি আমি, এই গ্রামের কত মানুষ মাসিমার দয়ায় আজ কৃতার্থ। মাসিমা সাক্ষাৎ অন্নপূর্ণ জয়ন্ত, মাসিমাকে কোনোদিনে দুঃখ কষ্ট দিও না। আচ্ছা সিরাজ ভাই, ছাড়ো সব। হ্যাঁ জয়ন্ত বলো। আচ্ছা, সামনে তো 75তম প্লাটিনাম জন্মজয়ন্তী পূর্তি উৎসব। আমাদের এবারে সুরাজগান ভান্ডের অনুষ্ঠানটাই কিন্তু স্মরণীয় করে রাখতে হবে। আর সেই জন্য আজকে আমি মেদিনীপুর হাসপাতালে যাচ্ছি রক্তদানের একটা তারিখ বুক করতে। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালোই হলো জয়ন্ত। আমি ভাবছিলাম তোমার সঙ্গে দেখা হলে এই কথাগুলোই বলবো।
রক্তদান তো হচ্ছে, সেই সঙ্গে প্লাটিনাম বর্ষ বিগত বছরগুলো তুলনায় আমাদের সমস্ত অনুষ্ঠান, নাচ গান, খেলাধুলা, টুর্নামেন্ট, মেলা সবকিছু কিন্তু আরো ভালো করে সম্পন্ন করতে হবে, যাতে আমরা এই গ্রামের মানুষকে দেখিয়ে দিতে পারি যে আমরাও গ্রামের বুকে এইরকম একটা অনুষ্ঠান করতে পারি, নাকি জয়তো? একদম ঠিক বলতে সিরাজ ভাই। তো আমি কি বলছি শোনো, হ্যাঁ জয়তো। আমরা যদি দুটো টিম করে এগোই তাহলে মনে হচ্ছে খুব ভালো হবে, কারণ এতে আমরা বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো আর আমরা বেশি করে অর্থ সংগ্রহ করতে পারবো, কারণ আমাদের এবার অনুষ্ঠানটা কিন্তু খুব ভালো করে করতে হবে। আর সেই জন্য আজকে আমি মেদিনীপুর হাসপাতালে যাচ্ছি রক্তদানের একটা তারিখ বুক করতে। তুমি এক কাজ করো, পাড়ায় সন্ধ্যায় আমাদের মিটিংয়ে দেখা হচ্ছে তোমার সঙ্গে আমার, তুমি পাড়ায় দুই ছেলেদের নিয়ে অর্থ কালেকশনে বেরিয়ে পড়ো, ঠিক আছে? আচ্ছা জয়তো, তুমি তাহলে সাবধানে মেদিনীপুর থেকে ঘুরে আসো, এসে কিন্তু লাইব্রেরির মিটিং এ অবশ্যই উপস্থিত থাকবে। একদম। আর আমিও পাড়ার ছেলেদেরকে নিয়ে কালেকশনে বেরোচ্ছি, কালেকশন করে সরাসরি কিন্তু আমি পাঠাগারের মিটিং এ দেবো, কেমন? চলো, আমাকেও তো বেরোতে হবে, চলো একসাথে বেরোবো। হরে কৃষ্ণ 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 হরে হরে গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতং দেবী তং নমামি হরি প্রিয়া। আসতে পারি? আসবো বিশ্বমশাই? হ্যাঁ এসো। এই আয় 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 চলে। হ্যাঁ থামো থামো, তোমরা কারা? আমরা স্বরাজগান ভান্ডার পাঠাগার থেকে আসছি। পাঠাগার? পাঠাগার মানে তো যেই দিনে বইপত্র থাকে। ওই বাবু কি কি বই আছে তোমাদের? কাকু অনেক বই আছে, গল্পের বই, নাটকের বই, উপন্যাস, এছাড়া রয়েছে অনেক ধরনের ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থ? রামায়ণ আছে, মহাভারত আছে, গীতা আছে, রাধে 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 রাধে। আছে আছে, সব আছে, রামায়ণ, মহাভারত, গীতা, কোরআন, বাইবেল সব আছে, সব এক আলমারিতে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। কোথাকার লেখছো তোমরা? রামায়ণ, মহাভারত, গীতা, কোরআন, বাইবেল এক আলমারিতে একই সাথে সাজানো আছে? হ্যাঁ মেসমশাই। এ বাপ, এ অন্যায়। জাত ধর্ম বলে আর কিছু রাখলে না, সমাজটাকে একেবারে রোস্তা বলে পাঠিয়ে দিলে না। হ্যাঁ, তা তোমরা আমার কাছে কি জন্য এসেছো? হ্যাঁ মেসমশাই, আমরা এসেছিলাম, এবারে তো আমাদের পাঠাগারের 75তম বর্ষ, প্লাটিনাম উৎসব আমরা সেলিব্রেট করছি, তো সমস্ত উৎসব অনুষ্ঠানগুলি বড় বড় করে করছি, তো এবারেও আমাদের রক্তদানের উৎসব রয়েছে এবং সেটি আরও বড় করে করতে চাই। তো সেই রক্তদান উৎসবে আপনাকে কিছু উপহার দিতে হবে। বলতে পারেন মেসমশাই, এটা পাঠাগারের পক্ষ থেকে আপনার কাছে আবদার। আবদার? আবদার যেন মামার বাড়ি আর কি। না 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 না, 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 না। ওসব উপহার টুপহার টাকা করি তোমাদেরকে আমি কিচ্ছু দিতে পারবো না। রক্তদান, কার না কার রক্ত কার শরীরে দেওয়া হবে? আচ্ছা, তোমরা যে রক্ত নিচ্ছ তাতে কি লেখা থাকবে কোনটা হিন্দুর রক্ত, কোনটা মুসলমানের রক্ত, কোনটা হিন্দু ব্রাহ্মণের রক্ত, না কোনটা ম্লেচ্ছ খ্রিস্টানের রক্ত? না 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 না, এ পাপ কাজ, এ পাপ কাজ আমার মন সায় দেবে না। তোমাদেরকে আমি কিচ্ছু দিতে পারবো না। তোমরা এখন যাও বাবা, যাও। দেখুন মেসমশাই, রক্তের কোনো জাত ধর্ম হয় না, সবার রক্তই কিন্তু লাল। আর হসপিটালের বেডে শুয়ে যখন রক্তের জন্য ছটফট করি, এক ব্লাড ব্যাংক থেকে যখন রক্তের জন্য আর এক ব্লাড ব্যাংকে ছুটে যায়, তখন কি কেউ খুঁজে রাখি কোনটা হিন্দুর রক্ত, কোনটা মুসলমানের রক্ত, কিংবা কোনটা খ্রিস্টানের রক্ত? আর বলতে পারি জাত পাত ধর্ম তো এগুলো মানুষেরই সৃষ্টি, এগুলো কুসংস্কার। মেসমশাই, সমাজ অনেক এগিয়ে গিয়েছে, এই সমাজে এই সমস্ত কুসংস্কারের জায়গা নেই, বুঝলেন মেসমশাই? থাক থাক থাক, আমাকে আর জ্ঞান দিতে হবে না। আমাকে জ্ঞান দিচ্ছে আর সমাজ শেখাচ্ছ। সমাজ? আমি মানি না তোমাদের এই নিচু সমাজকে, আমি ঘৃণা করি তোমাদের এই ছোট লোকের সমাজকে। উফ, এক মনে যে একটু ঠাকুর নাম করবো তারও জো নেই। নাই মশাই, নাই মশাই, এই ভাগাগুলোকে গঙ্গা জল থেকে দূর করে দাও।
চল 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 চল। একেবারে মেলেছে হিন্দুর শরীরে ওই মুসলমানের রক্ত একেবারে একেবারে ঘোর করি এই সুরজ এবারে কারা কারা ফাইনালে উঠেছে রে? আব্দুল্লাহ 4-5। এবারে তো রক্তদান শিবিরও খুব ভালো হয়েছে, নৃত্যে অনেকেই নাম দিয়েছে। আরে চল চল, খেলা তো শুরু হয়ে যাবে। হ্যাঁ তো রক্তদান যেতে হবে। জয়ন্ত, হ্যাঁ ডাক্তারবাবু। জয়ন্ত, হ্যাঁ ডাক্তারবাবু। তোমরা তো উৎসব খুবই ভালো করেছো। যারা আমি ডাক্তার মানুষ, তুমি বুঝতে পেরেছো সবসময় কোনো না কোনো আমাকে বাইরেই থাকতে হয়, কিন্তু রক্ত সংগ্রহের দায়িত্ব এইবার এই ঘানে পড়ে যায়। আমার সুবিধে হলো, এই গ্রামের বাড়িতেও থাকলাম, গ্রামের বাড়িটাও ঘুরে দেখলাম। কিন্তু জয়ন্ত, আমার একটা জিনিস খুবই ভালো লাগলো, তোমরা এখানের মানুষকে কিভাবে বুঝিয়েছো এত নারী পুরুষ সব একসাথে মিলে রক্তদান করছে। এটা দেখে আমার খুবই ভালো লাগলো। এটা তোমাদের অবদান জয়ন্ত, এটাকে তোমরা টিকিয়ে রেখো, তোমরাই তো দেশের ভবিষ্যৎ। হ্যাঁ ডাক্তারবাবু, রক্তদানের অনুষ্ঠান তো খুব ভালোই হয়েছে। তাছাড়া আমরা মানুষকে রক্তদানের উপকারিতা সম্বন্ধে বোঝাতে পেরেছি, আর মানুষ এখন অনেকটাই নিজের ভালো বোঝে। আর এটা বলতে পারেন আমার আপনার সবাই মিলিত প্রয়াস। আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা বলছিলাম কি, আজকে একবার আসুন আমাদের বাড়ি, অনেকদিন তো আপনি আসেননি, আর বাবাকেও একবার দেখে যাবেন, বুঝে যেতে পারছেন, আর সঙ্গে এক কাপ চাও খেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি যখন বলছো জয়ন্ত, তোমাদের ভিতরে যাবো। তো তোমার বাবা মোটামুটি এখন ভালো আছেন তো? হ্যাঁ, বাবা তো ভালোই আছেন, কিন্তু বুঝতে পারছেন দিন দিন যেভাবে তার বয়স বাড়ছে এবং তার সাথে কাজের চাপটাও আছে, তো আপনি যখন আসছেন তাকে একটু দেখে যাবেন। হ্যাঁ জয়ন্ত, তুমি বলছো তোমাদের বাড়িতে যাব, আর জয়ন্ত বলছিলাম তোমরা তো এবার রক্তদান নিয়ে করছো উৎসব, তো নেক্সট টাইম রক্তদান তো করছোই করছো, সঙ্গে ক্যান্সার নিয়ে কিছু করার চেষ্টা করো। আমায় কল করো, আমি আসবো মেদিনীপুর থেকে। ঠিক আছে ডাক্তারবাবু, আমরা পাড়া ছেলেদের মিটিং করে আপনাকে ফোন করে জানিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ তাহলে চলি এখন, হ্যাঁ, আমার চলুন। আবার শহরে ফিরতে হবে। এই অধম সন্তানের প্রতি একটু দয়া দেখাবো না? বাহ 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 বাহ, নায়েব মশাই, এই বছর তো বন্ধ কি সোনা দানা বেশ ভালোই পড়েছে দেখছি। হ্যাঁ বাহ বাহ, এই তো অনেক গহনা বন্ধক পড়েছে দেখছি। বাহ বাহ বাহ। হ্যাঁ নায়েব মশাই, এই বছর শুনছি ছেলে ছোকরাদের অনুষ্ঠান নাকি খুব ভালো হয়েছে। ভালো হবেই না কেন, যত সব বোকাটে ছেলের দল ঘরের খেয়ে পরের মোষ তাড়াচ্ছে। মশাই, আরে শুনো শুনো শুনো, আরে এই বছর যে ওরা রক্তদান অনুষ্ঠান করছে, ওদেরকে অনেকেই রক্ত দিয়েছে। আচ্ছা এরা এত মানুষকে বোঝায় কি করে, আর এত টাকাই বা পায় কোথায়? ওরা ঘরের খেয়ে পরে বনের মোষ তাড়ানো, লোককে বুঝি বাজিয়ে কি যে সর্বনাশ করছে সে বলা যাবে না কথা। মশাই বাড়িতে আছেন? কে? ও ডাক্তারবাবু। হ্যাঁ চ্যাটার্জি মশাই, আসুন। ডাক্তারবাবুর জন্য একটা চেয়ার নিয়ে আয়। না না ঠিক আছে চ্যাটার্জি মশাই, জয়ন্ত বললো আপনাকে একটু দেখে যেতে, তা আপনি এখন ভালো আছেন তো? এই আছি আর কি। আপনার বাড়ছে, শরীরের মধ্যে একটু যত্ন নিন। দেখি আসতো।
সকাল বিকেলে একটু হাঁটাচলা করুন, আর এইসব ব্যবসা ছেড়ে দিন। আপনার ছেলে জয়ন্ত আছে না, ওকে এবার বুঝিয়ে দিন না ব্যবসা। আপনারও তো বয়স হচ্ছে, এবার একটু রেস্ট নিন। দরকার হলে বিকেলে সময় কাটান, হাঁটাচলা করুন, এইসব ব্যবসা ছেড়ে দিন। রাধে রাধে রাধে। বাবা, চ্যাটার্জি মশাই, হ্যাঁ, প্রেশার তো খুব বাড়া দেখছি, প্রেশার খুব বাড়া। চ্যাটার্জি মশাই, প্রেশারটা আপনার খুব বাড়া। কাঁচা নুনটা খাবেন না আপনি, কাঁচা নুন খাওয়াটা বন্ধ করুন। কাঁচা নুন খেলে আরো প্রেশার হাই হবে। তো বলি কি চ্যাটার্জি মশাই, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধগুলো জয়ন্তকে নিয়ে আনিয়ে নেবেন, সময় করে খাবেন। আমি এখন আসি চ্যাটার্জি মশাই, আমাকে আবার শহরে ফিরতে হবে। আপনার ফিজটা না না, ঠিক আছে চ্যাটার্জি মশাই। আসলাম চ্যাটার্জি মশাই, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, আসুন। আসি চ্যাটার্জি মশাই। বুঝলেন আয়ান মশাই, ভাবছি ব্যবসাটা এবার কমিয়ে দেবো। শরীরও আর সায় দিচ্ছে না, দেখছো তো ডাক্তারবাবু বলে গেল প্রেশার বেড়েছে। আর শরীরেরও কি দোষ, বয়স তো হচ্ছে। ছেলেটাকেও ব্যবসায় আনতে পারছি না। যদি ব্যবসায় আসতো তাহলেও হয়তো একটু নিশ্চিত থাকতে পারতাম, তা তো আর হলো না। আর আমার কপাল। তা আপনি এক কাজ করুন, আজকেই আপনি একটা গাড়ি ঠিক করুন। যে সমস্ত পুরনো বন্ধকি সোনাদানা আছে সবগুলো নিয়ে কালকে শহরে বিক্রি করে আসি। চলুন, আজকে আর দেরি করবো না। আসুন চ্যাটার্জি মশাই, দুজনে গোছগাছ করে কালকে শহরেই চলে যাই। তাই বরঞ্চ ভালো, গাড়ি তো যখন ঠিক আছে এক্ষুনি আমরা চলে যাই। ভাই, হ্যাঁ, আমি এরকম একটা ভেবেছি হয়তো যে আমরা সবাই মিলে মানে পাঠাগারের পক্ষ থেকে গ্রামের মানুষের প্রতিটা বাড়িতে যাব। আচ্ছা আচ্ছা, আর সেখানে গিয়ে বাড়ির যে সমস্ত ছেলেমেয়েদের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে তাদের পাঠ্যপুস্তক, পুরানো পাঠ্যপুস্তকগুলো সংগ্রহ করব, আর সেই সঙ্গে কিছু অর্থ সাহায্য দেব। কারণ পাঠ্যপুস্তকের দিন দিন যার যে দাম বাড়ছে, তাতে করে সব বাড়ির বাবা মা তো আর পাঠ্যপুস্তক কিনে দিতে পারছে না। তো আমরা তাদেরকে কিছু পুরানো বই খাতা দিলাম, আর তার সঙ্গে কিছু নতুন বই খাতা কিনে দিয়ে সাহায্য করব, এরকম ভেবেছি। জয়, তো তোমার কি মনে হয়? একদম সিরাজ ভাই, এইভাবে গ্রামের অশিক্ষিত মানুষগুলোকে আমাদের শিক্ষিত করে তুলতে হবে। এইভাবে তাদেরকে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে ঘরে ঘরে। তাছাড়া সেই সব ছেলেমেয়েরা যারা পয়সার অভাবে মানে অর্থ সংগ্রহ করতে না পেরে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে সিরাজ ভাই। হ্যাঁ জয়, আর তুমি তো জানো বর্তমানে শিক্ষার কি গুরুত্ব। হ্যাঁ সত্যি, শিক্ষার গুরুত্ব বুঝি। আমি যখন পড়াশোনা করতে পারছিলাম না, কলেজের ফিস দিতে পারিনি বলে মাসে আমাকে অর্থ সাহায্য করে পাস করতে সাহায্য করেছিলেন। সত্যি তিনি না থাকলে আমি হয়তো পড়াশোনা শেষ করতেই পারতাম না। সত্যি এখন বুঝি পড়াশোনার খুব গুরুত্ব। তো সেই জন্যই আমিও চাই ছোট ছোট ছেলে মেয়েদেরকে, কচি কাচাদেরকে শিক্ষায় শিক্ষিত করে তুলতে, একদম তাদেরকে নতুনভাবে বাঁচতে শেখাতে। আর তোমাকে, আমাকে, আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে হ্যালো এই কাজগুলো করতেই হবে। জয়তো, হ্যালো আমরা যদি না উদ্যোগ নিই তাহলে কে নেবে? হ্যাঁ জয়তো, ফোনটা ধরো, এক মিনিট। কথা বলছি। হ্যালো হ্যালো, হ্যালো জয়ন্ত। হ্যাঁ নায়ক কাকা বলো। হ্যাঁ, আমি নায়ক কাকা বলছি। হ্যাঁ নায়ক কাকা বলো, আমি শুনতে পাচ্ছি, বলো। তুমি কোথায় আছো? শিগগিরই তুমি তমলুকে চলে এসো, একটা বড় বিপদ ঘটে গেছে। আমি আর কর্তামশাই গাড়ি করে শহরে যাচ্ছিলাম, হঠাৎ মেছেদার কাছে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আমার তেমন কিছু হয়নি, তবে কর্তামশাই তুমি তাড়াতাড়ি গাড়ি করে চলে এসো। খুবই বিপদ, তুমি না তাড়াতাড়ি তুমি চলে এসো।
অ্যাক্সিডেন্ট, বাবার অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, কি ব্যাপার জয়ন্ত? ফোনটা আসার পর তোমাকে যেন উদ্বিগ্ন মনে হচ্ছে। হ্যাঁ, কিছু কি স্যার। হয়েছে? সব ঠিকঠাক আছে তো নাকি? হ্যাঁ সিরাজ ভাই, বাবা আর নায়ক কাকা ব্যবসার দরকারে কলকাতায় যাচ্ছিল। হ্যাঁ। মেসেদার কোনো একটা জায়গায় ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট? বাবার অবস্থা খুব ভালো নেই, এক্ষুনি আমাকে মেসোমশাইয়ের accident হয়েছে? হ্যাঁ সিরাজ ভাই, আমাকে এক্ষুনি ছুটে যেতে হবে হাসপাতালে। কোথায় যে গাড়ি ব্যবস্থা। জয়ন্ত, জয়ন্ত, আমিও তোমার সাথে হাসপাতালে যেতে চাই। এই অবস্থায় তোমাকে ছাড়া আমার ঠিক হবে না। চলো দুজনে মিলে একটা গাড়ির খোঁজ করি। আমিও তোমার সাথে হাসপাতালে যেতে চাই জয়ন্ত। তুমি আসবে সিরাজ ভাই? জয়ন্ত, আমি তোমার তাহলে তো খুব ভালো হয়। আমি এখন কি করি, কোথাও একটা গাড়ি ব্যবস্থা করতে চলো চলো চলো, আমিও গাড়ির খোঁজ করছি। আসো আসো। ডাক্তারবাবু, জয়ন্ত, না কাকা, বাবা কেমন আছে এখন? একটু ভিতরে চলো, হসপিটালে বাবা ভর্তি আছে। বাবার শরীর খুবই খারাপ। সিরাজ, হ্যাঁ বাবা তুমিও এসেছো? হ্যাঁ এসেছি ড্রাইভার কাকা। ওই ডাক্তারবাবুর সাথে একটু দেখা করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এতটা উদ্বিগ্ন হবে না, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে জয়ন্ত, এত ভাবনার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, বাবা কেমন আছে এখন? হ্যাঁ জয়ন্ত, হ্যাঁ জয়ন্ত, বাবাকে ঠিক সময় অ্যাডমিট করানো হয়েছে। শরীর থেকে যে পরিমাণে রক্ত বেরিয়েছে আমি তো ভেবেই পাচ্ছিলাম না কি করব। আমি আপাতত 1 বোতল রক্ত দিয়ে কিছুটা বিপদ কমিয়ে দিতে পেরেছি। কিন্তু জয়ন্ত, আমাদের হাসপাতালে ও নেগেটিভ ব্লাড গ্রুপ আর নেই। তোমাকে ব্যবস্থা করতে হবে। 2-4টা ব্লাড ব্যাংকে আমি খবর নিয়েছি, কোথাও ও নেগেটিভ রক্ত নেই। তোমাকে রক্ত দিতে হবে জয়ন্ত। বাবাকে বাঁচাতে গেলে তোমাকেই রক্ত দিতে হবে। এই রক্ত কিন্তু ডাক্তারবাবু, আমার তো বি পজিটিভ রক্ত, বাবার ও নেগেটিভ। তাহলে এখন রক্ত কোথা থেকে পাই? রক্ত যত টাকা লাগে আমার কাছে আছে। ডাক্তারবাবু, আপনি রক্তের ব্যবস্থা করুন, নাহলে আমার বাচ্চাবাবুর খুব বিপদ ঘটে যাবে। ন্যায় মশাই, অর্থই সব হয় না। অর্থ থাকলে সবসময় সব কিছু হয় না। এখন আপনার কর্তাবাবুকে বাঁচাতে গেলে চাই শুধু রক্ত, রক্ত আর রক্ত। ডাক্তারবাবু, আমি একটা কথা বলবো। হ্যাঁ সিরাজ। আমি রক্ত দিতে পারি, আমার ও নেগেটিভ রক্ত। হ্যাঁ হ্যাঁ, না কেন? না মানে, চ্যাটার্জি মশাই তো ভীষণ ধর্মভীরু মানুষ, গোড়া হিন্দু ব্রাহ্মণ, আর আমি মুসলমান। তো উনি পরে যদি সুস্থ হয়ে জানতে পারেন যে উনি আমার রক্তে, মানে একজন মুসলমানের রক্তে সুস্থ হয়েছেন, উনি তো মনে মনে কষ্ট পাবেন। তাই বলছিলাম ডাক্তারবাবু। হ্যাঁ জয়ন্ত। আরে সিরাজ, হ্যাঁ জয়ন্ত। আগে জীবন তারপরে ধর্ম। বাবা যদি বেঁচে না থাকে তাহলে ধর্ম নিয়ে কি করবে? তুমি রক্ত দিয়ে বাবার জীবন বাঁচাও, বুঝলে? ঠিক আছে জয়ন্ত। হ্যাঁ সিরাজ, তুমি না থাকলে আজ আমার বিপদে পড়ে যেতাম। আর তুমি ধর্মের কথা বলছো? তোমরাই তো মানুষকে শিখিয়েছিলে শরীর থেকে বেরিয়ে গেলে রক্ত তার কোনো জাত থাকে না। আর তোমরাই আজ এই কথা বলছো? ওইসব মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আগে বাঁচুক জীবন, তারপর হবে ধর্মের কথা। তুমি রক্ত দাও সিরাজ, তুমি রক্ত দাও। ঠিক আছে ডাক্তারবাবু। হ্যাঁ সিরাজ, তুমি আগে রক্ত দিয়ে বাবাকে ঠিক জীবন আছে, বাঁচাও, জীবন কোনো বাঁচাও। চিন্তা করতে হবে না, ঠিক আছে। হ্যাঁ নাইব কাকা, তুমি রক্ত দাও, নাহলে আমার আমি দেবো, বাচ্চা আমি দেবো। সিস্টার, সিস্টার, রক্ত আনার ব্যবস্থা করুন। কাম ফাস্ট সিস্টার। কার রক্ত? হ্যাঁ, ওই যে সিরাজ দাঁড়িয়ে আছে, ওনার রক্ত নেওয়া হবে। চলুন সিরাজ বাবু। চলুন জয়ন্ত, নাইম মশাই। সিস্টার, রক্ত নিয়ে আসুন। ঠিক আছে, ওকে।
হ্যাঁ সিস্টার, পেশেন্ট ওকে ব্লাডটা খুলে দাও। ওকে, চ্যাটার্জি মশাই, চ্যাটার্জি মশাই, এখন কেমন বোধ করছেন? দেখুন তো কারা এসেছে। জয়ন্ত, হ্যাঁ বাবা। সিরাজ, হ্যাঁ মশাই। লায়ন মশাই, কর্তা বাবু, আপনি একে চিনতে পারেন? না, ও মাকে তো আমি চিনতে পারছি না। কে ওকে? এর মানে কি সেই মিথ্যা? লায়ন মশাই, হ্যাঁ কর্তা বাবু, যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন আমি কোনো ভেবে ঠিক করতে পারিনি কি করব না করব। তখন এই মিতামাই ওনার হসপিটালে ভর্তি করে আপনাকে সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তোলেন। কর্তামশাই, ইনি হচ্ছেন সেই আমাদের মিতামা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি বাঁচবো তো ডাক্তারবাবু? বাঁচবেন না মানে? আপনি তো যাত্রায় বেঁচেই গেলেন। আপনার যখন অ্যাক্সিডেন্ট হয় শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়েছিল। তখন আমি কি করব ভেবেই পাচ্ছিলাম না। তখন ওই সিরাজ দেবদূতের মতো এসে আপনাকে রক্ত দিয়ে বাঁচালো। আপনি সিরাজের রক্তেই নিজের প্রাণ ফিরে পেলেন। হ্যাঁ বাবা, তোমাকে জীবনের কথা শুনে সিরাজ আমার সঙ্গে হাসপাতালে আসে। আর কি আসছে দেখো, ওই রক্তে তোমাকে প্রাণ ফিরে পেতে হলো। সিরাজ তো কিছুতে রাজি হচ্ছিল না, ও মুসলমান বলে। শেষে সিরাজই রক্ত দিয়ে তোমাকে বাঁচালো বাবা। দেখেই বলে ভাগ্যের পরিহাস। যে ছোট জাত গরিব বলে, যে নার্সকে আমি পুত্রবধূ বলে মেনে নিতে পারিনি, সেই আমাকে সেবা শুশ্রূষা করে বাঁচালে। আর আবার সিরাজ, তুমি আমাকে রক্ত দিলে। তোমাদের রক্তদান অনুষ্ঠানে আমি কোনো চাঁদা দিইনি। তোমাদেরকে কত অপমান করেছি, কত কটু কথা বলেছি, কত তোমাদেরকে দূর করে দিয়েছি বাড়ি থেকে, কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। সেই তুমি আমাকে রক্ত দিয়ে বাঁচালে। না না মেশমশাই, আমি একজন মানুষ হিসেবে, আমি জয়ন্তর বন্ধু হিসেবে আমি দায়িত্ব পালন করেছি মাত্র। আপনি আমাকে অনেক গালাগালি করেছেন, দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, কটু কথা বলেছেন, অপমান করেছেন। আমি তাতেও কিছু মনে করিনি, কারণ আপনার মতো মানুষদের ভুল শুধরে দেওয়াই তো আমাদের মতো যুব সমাজের কর্তব্য, দায়িত্ব। আমি সেটাই করেছি চ্যাটার্জি মশাই, আমি কিচ্ছু মনে করিনি, আপনি কিছু ভাববেন না। হ্যাঁ, সিরাজ, তোমরা তোমাদের কর্তব্য করে যাও বাবা। আর আর আমাকেও কিছু কর্তব্য করতে দাও। বাবা জয়ন্ত, হ্যাঁ বাবা। তুমি মিতামাকে আমার গৃহলক্ষ্মী করে আমার বাড়িতে নিয়ে চলো বাবা। কর্তামশাই, আর নায়েব মশাই, আগামী বছর এদের রক্তদান অনুষ্ঠানে যত টাকা খরচ হয় সব আমার তহবিল থেকে এদেরকে দেবেন। আর বাবা সিরাজ, আগামী বছর তোমরা আরো বড় করে রক্তদান অনুষ্ঠান করো। যত টাকা লাগে সব আমিই দেবো। আর যারা রক্তদান করতে আসবে তাদেরকে পেট পুরে ভুরি ভোজ দিও। সেই জন্য যত মাছের দরকার হয়, তোমাদের খেলার মাঠের পূর্ব দিকে আমার যে ওই পুষ্করণী রয়েছে তার থেকে বড় বড় দুই কাতলা ধরে তাদেরকে খাইও। হ্যাঁ হ্যাঁ বাবা, আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ আমি বুঝতে পেরেছি যে এই যে রক্তদান, এই যে জিনিস, এ সাধারণ এতে হয় না। তোমাদের মতো ছেলেরা যদি উদ্যোগ নিয়ে এগিয়ে আসে তবেই সাফল্য লাভ করে। আর তোমরা কোনো কিন্তু মনে করো না, এই পুষ্করণী আমি তোমাদের ক্লাবের নামে লিখে দিলাম। হ্যাঁ বাবা, আজ
আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি জাত ধর্ম এসব মানুষেরই সৃষ্টি। ধর্ম দিয়ে জাত দিয়ে মানুষকে আলাদা করা যায় না। আর সব ধর্মেরই মূল কথা হলো মানুষকে ভালোবাসা, মানুষের সেবা করা। আর রক্তদান সে তো মহান দান। রক্তের কোনো জাত হয় না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, রক্তের কোনো জাত হয় না, সব ধর্মের রক্তই লাল। আর এই রক্ত দিয়ে বেঁধে ফেলতে হবে সব ধর্মকে, তবে মজবুত হবে সামাজিক বন্ধন। তাই বাঁধো সবাইকে রক্তের বন্ধনে। জাতি ধর্ম সবই ভুলে এগিয়ে চলো আওয়াজ তুলে, ভেঙে দাও সব বাধার প্রাচীর, বাঁধো সবে এক বন্ধনে, রক্তের বন্ধনে, এই রক্তের বন্ধনে, এই রক্তের বন্ধনে, এই রক্তের বন্ধনে, রক্তের বন্ধনে। নমস্কার, আমাদের পাঠাগারের ছেলেরা যদি ভালো লেগে থাকে করতালি দেবেন। এই নাটকটা লেখা এবং এদেরকে শেখানো সবই আমার করা। আমি এদেরকে যা ধরিয়ে দিয়েছি, আমি ভাবতে পারিনি এরা এত ভালো নাটক করবে।